রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে খুব বিশেষ একজন অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো এবং অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আপনি কেমন? আমি ভালো আছি, কিন্তু বাংলাদেশ কেমন আছে সেটা বুঝতে চাই আপনার কাছ থেকে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সব মিলে এখন আজকের এই দিনে বাংলাদেশ কেমন আছে? জীবন এমন যে সেখানে অবিমিশ্র ভালো আর অবিমিশ্র খারাপ হয় না, সে তো ভালো মন্দ মিশিয়েই থাকে। অবশ্য কোনো কোনো সময় ভালোটা একটু বেশি থাকে, কোনো কোনো সময় মন্দটা একটু বেশি থাকে। এটা একটা মৌসুমি ব্যাপার অনেক ক্ষেত্রে আমাদের দেশে। তবে আপনি যদি সামগ্রিকভাবে বলেন, জাতি একটা উত্তেজনাকর অভূতপূর্ব সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এবং অভূতপূর্ব নিঃসন্দেহে কারণ হলো এরকম ধরনের গণতান্ত্রিক এবং একই সাথে বিভিন্ন প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক উত্তরণকালীন সময়ে আমরা অতিবাহিত খুব একটা করিনি। যেগুলিতে এর আগে করেছি সেগুলিও ভিন্ন মাত্রার ছিল। আর অপরদিকে যেটা হলো সেটা হলো যে বাংলাদেশের এই উত্তরণকালীন পরিস্থিতিটা সদা পরিবর্তনশীল। যেহেতু সদা পরিবর্তনশীল, সেহেতু সকলের মনের ভিতরেই একটা ধরেন ওই আস্থা বা সম্ভাবনা সম্বন্ধে প্রত্যয় বা বিশ্বাস, সেই জায়গাটা একটু নড়বড়ে আছে আর কি। সেহেতু একটা বড় ব্যাপার আছে, একটা উত্তরণের ভিতরে আছি, কিন্তু ওই উত্তরণের ভিতরে বিভিন্ন ধাপের ভিতরে আমরা অনেক পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। তো এই দুটোর মধ্যেখানে জনগণ অনেক সময় খেই হারিয়ে ফেলে বলে আমার ভয় হয়। একটু মনে করা হচ্ছিল যে লন্ডনে যে বৈঠকটা হলো, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটার পর অনেক কিছুই মনে হচ্ছে একটু আপাত শান্ত পরিস্থিতি, যে অস্থির পরিস্থিতি আমরা দেখছিলাম, সেইটা কি আসলে আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে সেই রকমই শান্ত কোনো প্রভাব বিস্তার করতে পারবে কিনা? ধন্যবাদ, ভালো প্রশ্ন। দেখুন, প্রথম কথা হলো সামগ্রিকভাবে এই বৈঠকটি ইতিবাচক হয়েছে বলেই অনেকেই বলবেন। যারা এটাতে খুঁত ধরছেন তারা দ্বিতীয় পর্যায়ে যে খুঁত ধরছেন, তারা যতখানি না বৈঠকটা, তার চেয়ে বেশি বৈঠকের আঙ্গিক, স্থান ইত্যাদি এবং তার প্রকাশটা নিয়ে হয়তো তাদের মনক্ষুণ্ণতা থাকতে পারে। কিন্তু যে জিনিসটার বিষয়ে বোঝার ব্যাপার সেটা হলো যে ওই যে বৃহৎ উত্তরণটার কথা বলছি, গণতান্ত্রিক, প্রশাসনিক বা অন্যান্য সামাজিক উত্তরণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই সভাটি কতখানি স্বাচ্ছন্দ্য এনে দিতে পেরেছে। আসলেই কি সেই স্বাচ্ছন্দ্যটা আমরা সকলেই জোর দিয়ে অনুভব করছি কিনা? কারণ হলো ওই স্বাচ্ছন্দ্যটা অনুভব করতে হলে বা ওই বিশ্বাসটা আসতে হলে আরও অনেকগুলো বিষয়কে এটার সাথে যুক্ত করতে হবে। কারণ নির্বাচন তো শুধু একদিন ভোট দেওয়ার ব্যাপার না, এটা একটা প্রক্রিয়ার ভিতরে আছে, এটা অংশগ্রহণের বিষয় আছে, অংশগ্রহণের মধ্যে রাজনৈতিক দলের বিষয় আছে, ভোটারদের ব্যাপার আছে। একই রকমভাবে কিভাবে আমরা এটাকে নিশ্চিত করি সেটার সেই দিনের ভোটের কোনো ধরনের কারচুপি হয় কিনা, পিছনে কোনো আতাত থাকে কিনা, এই সমস্ত বিষয় তো মানুষের মনের ভিতরে থাকবে। সেহেতু কেউ যদি মনে করেন যে জুন না এপ্রিল না ফেব্রুয়ারি, সে ডিসেম্বরের পরে এইটার ব্যাপারে একটা ঐক্যমত্য হয়েছে, এইটাতে আশ্বস্ত হওয়ার সুযোগ আছে, আমার কাছে পুরোটা নেই। কারণ হলো যে এইটা একটি অংশ মাত্র, আরও এটার সাথে আরও দুটো অন্তত মৌলিক প্রশ্ন সবার মনের ভিতরে আসবে, যেটা হলো যে এইবারও এই সভাটা হওয়ার পরে আবার নতুন করে উঠেছে। সেটা হলো যে এইরকম একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করার জন্য
বর্তমান সরকার কতখানি নিরপেক্ষ। যদি বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে একবার বাম দিক একবার ডান দিক থেকে প্রশ্ন ওঠে, এটা খুব উপকারী না। সেহেতু সরকারের নিরপেক্ষতাটা একটি দৃশ্যমান এবং বিশ্বাসযোগ্য এবং সর্বজনীন হতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর দ্বিতীয় পূর্বশর্ত যেটা আছে সেটা হলো, অনেকেই জিজ্ঞেস করবেন সরকার চাইলেও সরকার সুষ্ঠু নির্বাচন করার মতো কোনো প্রশাসনিক, সাংগঠনিক, রাজনৈতিক সক্ষমতা রাখে কিনা। মানে ওনার প্রথমত হলো ওনার নিয়ত ঠিক আছে কিনা, আর নিয়তের সাথে ওনার কার্যক্রম করার সক্ষমতাটা মিলানো আছে কিনা। তো দ্বিতীয়টাতে যেটা সমস্যা হবে সেটা হলো যে প্রশাসনিক পরিস্থিতি যেটা আছে, বিশেষ করে অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বিশেষ করে পুলিশ, ফিরত আসা, আনসার, র্যাব ইত্যাদি, এইটার সাথে একটা বড় ভূমিকা অবশ্যই আসবে হলো আমাদের সেনাবাহিনীর। কারণ সেনাবাহিনীর প্রত্যক্ষ এবং সোচ্চার উপস্থিতি ব্যতিরেকে সুষ্ঠু নির্বাচন করা বর্তমান বেসামরিক প্রশাসনের পক্ষে কষ্টকর হবে। তাহলে তখন প্রশ্নটা আসবে যে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের যে রাজনৈতিক অংশ আছে তাদের সাথে তাদের সম্পর্কটা কতখানি সেই অর্থে সহযোগিতাপূর্ণ, যেটা আমাকে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে, পাতানো নির্বাচন না, সিট ভাগাভাগি নির্বাচন না, পক্ষে আমাকে নিয়ে যাবে এবং মানুষ ভোট দিয়ে পরের দিন সুস্থিরভাবে থাকতে পারবে, সেই কোনো নির্বাচন উত্তর সন্ত্রাসের শিকার হবে না, সেটার জন্য সেনাবাহিনীর ভূমিকাটা করবে। এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ হবে যে সেনাবাহিনী কতদিন আগে মাঠে এসে দায়িত্ব নেবে। কারণ সেনাবাহিনী মাঠে এসে দায়িত্ব নেওয়ার তার সর্বোপরি প্রথম কাজটা যেটা হবে, আমরা সবসময় যেটা দেখি সেটা হলো অস্ত্র উদ্ধার। অস্ত্র উদ্ধার যদি না হয় এবং শান্তি শৃঙ্খলা যদি সেই অর্থে নিশ্চিত না করা যায় এই ধরনের অস্ত্র উদ্ধারের মাধ্যমে, এবং এটার এক অর্থে কিন্তু আমি তথাকথিত ডেভিল হান্টের ফলাফল সম্বন্ধেও একটা আমি তির্যক মূল্যায়ন করলাম। এবং সেইটার মাধ্যমে বিশেষ করে অভ্যুত্থান উত্তর পর্বে যে সমস্ত লুটপাট হয়েছে, পুলিশ ফাঁড়ি লুট হয়েছে, সেই অস্ত্রগুলো আমরা ফেরত পাইনি, সেহেতু এইটা একটা বড় কাজ এটা দরকার করবে। এবং তখন প্রশাসনের সাথে আমাদের সেনাবাহিনীর যৌথ সম্পর্ক কিভাবে মাঠ পর্যায়ে অনুষ্ঠিত হবে বা কার্যকর হবে সেটাও দেখার বিষয়। এবং যেই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা এসছে, কেউ মনে করছেন যে আগের প্রাক্তন শাসক দলের অংশগ্রহণের ব্যাপারে, আবার কেউ আমরা মনে করছি যে সব ধরনের মানুষ যারা দুর্বল জনগোষ্ঠী আছে, আদিবাসী বলেন, দলিত শ্রেণী বলেন, বা ধর্মীয় সংখ্যালঘু বলেন, বা অন্য দলের সমর্থকরা বলেন, তারা কি সকলে নির্ভয়ে ভোট দিতে পারবে কিনা, সেটাও আর অন্তর্ভুক্তিমূলকের একটা ব্যাপার আছে, সেহেতু ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেহেতু নিকোলা, আপনার কথার জবাবে আমি বলি যে ডরচেস্টার হোটেলের ওই বৈঠক 2 ঘন্টা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। এটা বৈঠকটা কি হয়েছে তার চেয়ে বড় কথা, বৈঠকে যে দুজন মিলিত হয়েছেন এটি একটা অগ্রগতি। এটা একটা শোভন রাজনৈতিক সংস্কৃতির বিকাশের সোপান হিসেবে আমি দেখতে পারি। কিন্তু একই রকমভাবে ওইটার মাধ্যমে আরও যে 10 রকমের বিষয় রয়ে গেছে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে, তার থেকে কিন্তু মনোযোগ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার চেয়েও বড় কথা, লক্ষ্য করে দেখবেন প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন আপনার সংস্কার এবং বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাপেক্ষে। তাহলে দুভাবে আমি দেখতে পারি। একভাবে দেখতে পারি যে নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে করার জন্য আমার সংস্কার এবং বিচারকে ত্বরান্বিত করতে হবে। আরেকভাবে দেখতে পারি সংস্কার এবং বিচার যদি আমার মনোপুতভাবে না এগোয় তাহলে আমরা নির্বাচনকে পিছাতে পারি। তো এইটার ভিতরে আপনি বিজ্ঞানের মানুষ বলবেন, সেটা হলো যে এটার ভিতরে নন নেগোশিয়েবল অ্যাবসলিউট ক্রাইটেরিয়াটা কোনটা আমার চরম প্রতিবন্ধক। নানানভাবে পারমিটেশন কম্বিনেশন করার সুযোগ আছে, কিন্তু আমাকে তো ধরতে হবে আমার কোনটা প্রতিবন্ধক। এইটা আমি নাড়াতে পারবো না। কোনটা আমি নাড়াতে পারবো না সেটা তো আমি এখনো বুঝে উঠতে পারিনি। এবং কে কোনটা নাড়াবে
ক্ষমতা রাখে সেটাও পরিষ্কার না এখন এই ক্ষেত্রে। সেহেতু আমি এক কথায় আপনাকে যেটা বলতে চাচ্ছি, একটা উত্তরণকালীন অবস্থায় আছি, সেটার ভিতরে প্রতিদিন আমি অনেক সময় বলি আমি দিন আনি দিন খাই, তো সেরকম প্রতিদিন প্রেক্ষিত বদল হচ্ছে, তার সাথে মানুষজন এটার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আজকে সকালে আশান্বিত হয়, সন্ধ্যার সময় একটু ব্যথিত থাকে, দুঃখিত থাকে, অবদমিত থাকে, কিন্তু চলমান আছে। বাংলাদেশের শক্তিটাই হলো যে এটা চলমান আছে। আর একটা বিষয় আপনাকে শুধু ছোট্ট করে বলি, সেটা হলো অর্থনীতির বিষয়, যেটা সেটা হলো যে এই রকম যখন অস্থির এবং অনিশ্চয়তার ভিতরে থাকে, তখন অর্থনীতির প্রকৃত বিনিয়োগকারীদের মনের ভিতরে শান্তি থাকে না। কারণ তারা বুঝতে চায় যে ধরুন এই যে বাজেটটি হয়েছে, এই আগের বাজেটটি করেছিল আগের সরকার, সেটা নিয়ে এই সরকার চলেছে, আমাদের সমালোচনা আছে এটা নিয়ে। আবার এই সরকার একটা বাজেট করলো, সেরকমভাবে রাজনৈতিকদের সাথে আলোচনা করলো না, কিন্তু বাস্তবায়ন হয়তো করবে, বাকিটা শেষ করবে আরেক সরকার, একটা রাজনৈতিক সরকার হয়তো। দেখেন এটা তো এইরকম পালাবদলের এইরকম সময় রাজনীতিক নীতিমালা নিয়ে যারা তার নিজের গ্যাটের পয়সা বিনিয়োগ করে, সে চিন্তার ভিতরে থাকে যে যেই নীতি কাঠামোর ভিতরে, যদিও নীতি কাঠামো খুব পরিষ্কার না, আমি বিনিয়োগ করার সিদ্ধান্ত করছি তা কি অব্যাহত থাকবে, এবং গত সরকারের আমলে বিনিয়োগ করেছিলাম বলে আমাকে কি এই সরকার আবার আমাকে কোনো শাস্তি দিবে, আমাকে কি দূরে ঠেলে দিবে? আর যদি এটার সাথে পরিবর্তনশীল বিশ্ব, আপনি পৃথিবীতে দেখছি ট্রাম্প সাহেব কি করছেন, গাজাতে কি হচ্ছে, ইরানের সাথে ইসরায়েল কি চলছে, এছাড়া হুটি চলছে, আপনার অন্যান্য দেশের কথা আমি বাদই দিলাম, সেন্ট্রাল আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার কথা, এবার আপনার সাউথ ইস্ট এশিয়ার কথা যদি বাদও দেই, একটা অভূতপূর্ব অস্থির পরিস্থিতির ভিতরে বিশ্ব অবস্থান করছে না? এরকম একটা অবস্থানের ভিতরে যখন আপনার ভূ রাজনৈতিক সম্পর্ক সব বদলে যাচ্ছে, কালকে যে বন্ধু ছিল আজকে সে শত্রু হচ্ছে, প্রতি মুহূর্তে আমি বলছি এর সাথে বসবো, হ্যাঁ কালকে ইউক্রেন সমাধান করে দিব, এইরকম একটা পরিস্থিতির ভিতরে বাংলাদেশ একটি চলক হিসেবে এই সমীকরণগুলোর ভিতরে কিভাবে খাপ খাওয়াবে, ওই বিনিয়োগকারী ওটাও বুঝতে চায়। কারণ তার বাজার সুবিধা কি দাঁড়াবে, তার উপর কীরকমভাবে শুল্ক আরোপ হবে, সে এখানে প্রত্যক্ষ বিনিয়োগ তার জন্য কি প্রতিযোগিতার সৃষ্টি করবে, তার রাজস্ব ব্যয়, রাজস্ব কর ইত্যাদি। সেহেতু ওইখানেও একটা অস্থিরতা এখানে বিরাজ করছে, যেটা আপনার রাজনীতিকে যদি স্থিতিশীল না করতে পারি, এবং নির্বাচন তার একটা অন্যতম উপাদান, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে না। একটা বাংলাদেশের জন্য একটা খুবই এক্সাইটিং টাইমের ভিতর দিয়ে যাচ্ছেন আপনারা যারা এটার উপরে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, এটা তো প্রচুর আপনাদের উপাদান এই মুহূর্তে প্রতি সন্ধ্যায় আছে। কিন্তু আপনি বলেছিলেন যে একটা নির্বাচন দরকার বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য। যদি তাই হয়, যখন বিনিয়োগকারী না, আমার নাগরিকদের অধিকার ফেরানোর জন্য, অবশ্যই নাগরিকদের, অবশ্যই এটা নিয়ে দ্বিমত আছে নানান মানুষের। নাগরিকদের কেউ বলছেন নাগরিকদের এই সরকারেই আস্থা, কেউ বলছেন না একটা নির্বাচন দরকার। অর্থনীতির কথাই যদি বলি, যে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য একটা নির্বাচন দরকার, কিন্তু এই যে লন্ডনে একটা বৈঠক হলো, এতে করে কি মনে হয় না যে এই সরকার যে পলিসিগুলো করবে, হয়তো পরবর্তীতে যদি বিএনপি আসার সম্ভাবনাই বা আশঙ্কা সম্ভাবনা যেটাই বলি সেটাই বেশি, বিএনপি এসেও এর ধারাবাহিকতা বজায় রাখবে, এবং তাতে করে বিনিয়োগকারীদের কি কিছুটা হলেও এখন আস্থা ফিরেছে কিনা এই একটি উইন উইন বৈঠকের পর? এটা একটা প্রশ্ন। আপনার কথা থেকে আমার আরও কিছু প্রশ্ন মাথায় এসেছে, সেটা হচ্ছে আপনি বলেছেন যে সিট ভাগাভাগির নির্বাচন যদি হয়, সেটা একটা আশঙ্কার কথা। আপনি বলেছেন আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কিনা, মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য, এবং ফেব্রুয়ারিতেই আদৌ নির্বাচন হবে কিনা। তার মানে অনেকগুলো যদি টেনশন এখনো আছে। টেনশন না থাকলে তো জীবনে বেঁচে থাকারই সেই অর্থে মাহাত্ম্য থাকতো না, আনন্দ থাকতো না, সেহেতু টেনশন নিয়ে বাঙালি আছে। তবে জিনিসটা হলো যে এই টেনশনগুলোকে নিয়ন্ত্রণ করা, টেনশনগুলোকে আমার বাঞ্ছিত অভিপ্রায়ে পরিচালিত করার মতো ক্ষমতা এবং আমার সেই সমস্ত চিন্তা আছে কিনা, আমি মনে করি সেগুলি আছে। তো আমি আপনাকে ওই নীতি কাঠামো এবং তার ধারাবাহিকতার প্রশ্নে ফিরে যাই। সেটা হলো যে এই সভা হওয়া মানে এই না যে আগামী দিনে যে সরকার আসবে তারা এই চলমান সরকারের সব নীতিকে গ্রহণ করলো।
আমি মনে করি না। এই জন্যই তো আপনাকে আগে আমি বললাম যে শুধু তারিখ তো তারিখ না, তারিখের সাথে আরও 10 রকমের জিনিস যুক্ত থাকে, এবং ওই তারিখটাতে পৌঁছানোর পথরেখাটাও একটা বড় জিনিস, যেটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। কারণ ওইটাও যদি আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য যদি আপনি ডিসেম্বরে যে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয়, এর ভিতরে অনেক কিছু ঘটে যেতে পারে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা একটা ঘটমান বর্তমানের দেশ এই মুহূর্তে। তো সেইটার ব্যাপারে আর সেটা হলো যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তার তো ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে। সেহেতু বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আগে 26 ছিল, তারপরে সব মিলিয়ে তারা 31 দফা করেছে। আগামীতে হয়তো নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে তারা। তো সেইটা হবে তাদের ধারাবাহিকতার ধারক বাহক। এই সরকারের সমস্ত কত অংশ তারা নেবে সেটা আমরা জানি না। এটা সম্বন্ধে কারো সংশয় দেখা যাচ্ছে। কারণ হলো বর্তমান সরকার যখন সংস্কারের কথা বলেন, ওনারা কিন্তু পুরো সময়টাই বেশিরভাগই উপরি কাঠামো নিয়ে সংস্কারের কথা বলেছেন। ওনারা সংসদ নিয়ে বলেন, স্থানীয় সরকার বলেন, নির্বাচনী কাঠামো নিয়ে বলেন, অথবা আপনার প্রশাসনের ভিতরে, অথবা আপনার পুলিশ ইত্যাদির বিষয়ে কথা বলেন। ওনারা কিন্তু একবারও বলেন নাই কৃষক ন্যায্য মূল্য কীভাবে পাবে। ওনারা এত বড় বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আমরা এই সরকারকে এনেছি। ওনারা একবারও বলেন নাই যে ছাত্র সমাজের কর্মসংস্থান কিভাবে হবে। ওনারা একবারও বলেন নাই যে কিভাবে নারীদের প্রতি যে আচরণ হচ্ছে সেইটার বৈষম্য কিভাবে দূর হবে, অথবা আমার যে দূরাঞ্চলে যারা বসবাস করে তাদের কিভাবে তাদের প্রতি কি আচরণ আমরা এখানে করব। এখানে আদিবাসী জনগণের প্রতি যে অন্যায় আচরণ আমরা করি অনেক সময়, সেটা কিভাবে করব। সেহেতু অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এই সরকারের সেই অর্থে কোনো ম্যানিফেস্টো নাই। সেহেতু এটা একটা বড় ধরনের ঘাটতি, এবং এই ঘাটতির কারণে আগামী এই মুহূর্তে যে অর্থনৈতিক স্থিতিশীলতার কথা আপনি বলছেন, এইটা আনার জন্য সরকারের কোনো মধ্যমেয়াদী কাঠামো নাই। গত সরকারের বাজেট নিয়ে চলেছে। বিগত সরকারের মধ্যমেয়াদী কাঠামো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করে দিয়েছে, ঠিকভাবেই করেছে, কিন্তু তারা 2 বছরের ভিতরে কী নীতি কাঠামোর ভিতরে থাকবে সেটা কিন্তু বলেনি। এই সরকারের যদি আপনি আমাকে আজকে সন্ধ্যায় যদি প্রশ্ন করেন, আমি সরকারকে যেটুকু কাছের থেকে দেখেছি সেটা হলো সরকার সমন্বিতভাবে কোনো অর্থনৈতিক পরিকল্পনা বা কাঠামো দেয়নি, এবং এইটা তার ভিতরে সমন্বয়, সহযোগিতা, স্বচ্ছতার অভাব এইবারের বাজেটের ভিতর দিয়ে পরিষ্কার হয়েছে। অর্থাৎ আমরা যারা সরকারের অনেক কাছে থেকে বিভিন্ন ধরনের কমিশন, কমিটি ইত্যাদি টাস্কফোর্সে কাজ করেছি, তারা সকলে একমত হয়েছে যে এই সরকারের বাজেট গতানুগতিকভাবে হয়েছে, নতুন কাঠামোর ভিতরে হয়নি। সে তো আমরা প্রত্যাশা করব। আপনি যে বললেন ধারাবাহিকতা, নতুন সরকার যদি আসে তো অবশ্যই নতুনভাবে একটা কাঠামোর চিন্তা সেইখানে আসবে বলে আমরা প্রত্যাশা করি। জি, আপনি দেখলাম বাজেটের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে ভীষণ উদ্বেগ প্রকাশ করেছেন, এবং বিশ্বব্যাংকের হিসেবে অন্তর্বর্তী সময়কালে আরও 27 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে সেটা বলেছেন, যার বড় অংশ নারী সেটাও বলেছেন। জাতীয় বাজেট প্রণয়ন, কর ব্যবস্থা সংস্কার, পুঁজিবাজার পুনরুদ্ধার সহ নানা ক্ষেত্রে যথাযথ আলাপ আলোচনার ঘাটতি এবং স্বচ্ছতার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভ কেন, কোন কোন জায়গায়? আপনি বলেছেন একটা মানে 2 বছর মেয়াদী একটি মধ্যমেয়াদী পরিকল্পনার কথা যেটা বলেছেন সেটা করা হয়নি সেটা বলেছেন। আর কি কোনো কারণ আছে এই ক্ষোভের? আমি মনে করি এই সরকার প্রথমত যতখানি মনোযোগ দিয়েছে যেই সংস্কারের, প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যতখানি মনোযোগ দিয়েছে, আপনার বিগত রাজনৈতিক ব্যক্তিত্বদের বিচারের ব্যাপারে, তাদের ধরপাকড় ইত্যাদির বিষয়ে, অর্থনীতির যে সমস্ত দুর্বলতা আছে সেগুলি উন্মোচনের জন্য যতখানি তারা উদ্গ্রীব ছিলেন, এগুলিকে নিরসন করার জন্য একটি সংঘবদ্ধ, চিন্তাশীল, প্রতিশ্রুতিশীল প্রয়াসের ব্যাপারে তারা অতখানি মনোযোগী ছিলেন না। এইটি হলো আমার বক্তব্য। অর্থাৎ দেখুন, যেই দলিলটি আমি এবং আমার সহকর্মীরা রচনা করেছি, এটা একমাত্র দলিল যেটা হলো প্রধান উপদেষ্টার অধীনে হয়েছে। সেটাকে আমরা যখন করি এবং এটা দিয়ে আমরা আগের সরকারের যেই ধরনের তসরুফ এবং অন্যায় অর্থনৈতিক
সে অত্যাচার হয়েছে সেটাকে তুলে ধরলাম, কিন্তু সেগুলোকে ধরে এগুলোকে নিরসন করার জন্য যে কাঠামোগত পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু নিল না। কিন্তু এটা যেদিন আপনারা হাতে তুলে দিলেন সেদিন আমার যতদূর মনে আছে প্রধান উপদেষ্টা বলেছিলেন না যে চূড়ান্ত হওয়ার পর এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। তাহলে সরকার গুরুত্ব দিয়েছে অথবা দেয়নি, কোনটা বলছেন? এটা তো প্রধান উপদেষ্টা বলছেন। জি। তো প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে এটাকে ইংরেজিতে যাকে বলে ওনারশিপ, মালিকানা নিয়েছেন। আমরা এটাকে প্রকাশ করেছি, এখনও এটা থাকবে ইতিহাসের একটি অন্যতম স্তম্ভ হিসেবে। এটা কি আমরা ইংরেজিতে কি যাকে বলি রেফারেন্স পয়েন্ট, হ্যাঁ, এটার এক ধরনের স্মারক হিসেবে থেকে যাবে এটা। কিন্তু এটাকে নিয়ে দৌড়াতে হবে তো দৌড়ানোর জন্য যাদের দায়িত্ব, এবং সেখানে তো প্রচুর মানুষ আছেন এবং বিজ্ঞ মানুষরা আছেন, তারা কি কেন পারলেন না, এইটা একটা বড় বিষয়। এবং যেখানে ওনারা চেষ্টা করলেন কিছুটা, যেমন হলো জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করার ক্ষেত্রে, এটা আমাদেরও মতামত ছিল। সেইখানে যেহেতু ওনারাকে এটা যথেষ্ট নিষ্ঠার সাথে এগুলিকে পরিপালন করেননি, যথেষ্ট উন্মুক্ততার সাথে আলাপ আলোচনার মাধ্যমে অংশীজনদের যুক্ত করেননি, সেজন্য জিতে গিয়েও হেরে গেলেন এখন পর্যন্ত যেটা ঝুলে রয়েছে। সঠিক কাজও বেঠিকভাবে করলে হয় না, দুটোই হলো। এক হলো সঠিক কাজ করলেন না, আর যেটুকু করতে গেলেন সেটু বেঠিকভাবে করলেন, যে যার ফলে এটা একটু এই অর্থে এই সরকারের উত্তরাধিকারটা কি হবে, অর্থনৈতিক উত্তরাধিকারটা কি হবে। একটা অর্থনৈতিক উত্তরাধিকার হলো যে তারা লুটপাটতন্ত্রের চরিত্র উন্মোচন করতে পেরেছেন কিনা। হ্যাঁ, এটা আমার শ্বেতপত্র করেছে এবং অন্যান্যরা মিলে এটা করেছে। 2 নম্বর হলো যে এইখান থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোবে, একটা নিম্ন মধ্য আয়ের থেকে উচ্চ মধ্য আয়ের দেশে যাবে, এবং বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি SDG বাস্তবায়ন করবে ভালো করে, এবং পৃথিবীর বুকে একটি সমৃদ্ধিশীল দেশ হিসেবে সে দাঁড়াবে। তার জন্য কি কি সংস্কার দরকার করে, সেই সংস্কারগুলো সে শুরু করলো কিনা, এইটা হলো তার 2 নম্বর একটা ব্যাপার ছিল। সেইটার শুরু করার জন্য অনেকগুলো কমিটি হয়েছে ইত্যাদি, কিন্তু সেগুলোকে যথাযথভাবে কার্যকর করার ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পারেনি। আর তৃতীয় যেটা ছিল সেটা হলো অর্থনৈতিক স্থিতিশীলতাকে ফিরিয়ে আনা। সেইখানে সরকারের কিছু সাফল্য আছে, আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, টাকার মূল্যমান নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সুদের হারের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। সেহেতু সে পিছনটা দেখতে পেরেছে, বর্তমানকে কিছুটা হলেও সে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু ভবিষ্যতের জন্য বড় ধরনের কোনো পরিবর্তন সে সূচনা এখনো করতে পারেনি। আপনি বলছেন যে মানে দেশে গত 15 বছরে চামচা পুঁজিবাদ থেকেই চোরতন্ত্র তৈরি হয়েছিল, যাতে রাজনীতিক, সামরিক ও বেসামরিক আমলা, বিচার বিভাগ সহ দুঃখিত সবাই অংশ নিয়েছে। 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চোরতন্ত্র কি 5ই আগস্টের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে, না এখনো আছে? যদি থাকে, এখন কারা চুরি করছে? হ্যাঁ, শুনুন, চোরতন্ত্র শব্দটার একটা বিশেষ তাৎপর্য আছে। ইংরেজিতে ক্লেপ্টোক্রেসি বলে, পরে আবার কেউ কেউ এটাকে দেখলাম প্রধান উপদেষ্টা লুটপাটতন্ত্র বলছেন। ঠিক আছে, এইটার অর্থ হলো এইটা যে যেখানে আপনার যে কোনো নীতি, যে কোনো সিদ্ধান্ত, রাষ্ট্রীয় অর্থের ব্যয়, বরাদ্দ এবং তার ব্যবহার ইত্যাদি খুবই একটি সংকীর্ণ গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা ওই কম্পিউটার বুর্জোয়াজি বা আপনার সেই অর্থে আমরা যেটাকে বলি যে এই যে যাকে আমি চামচা পুঁজিবাদ বলছি আর কি, তো ওই জায়গা থেকে হয়। ওই যে চূড়ান্ত একদিকে ঘনীভবন, এক জায়গাতে কনসেন্ট্রেশন, সেইটা হতে হলে আপনার কতগুলো উপাদানের দরকার করে। একটা উপাদান দরকার করে যে আপনার রাজনীতিবিদদের একটা অংশ যারা সব ধরনের জবাবদিহিতার বাইরে গিয়ে শুধুমাত্র অর্থ, বিত্ত বা ওই ক্ষমতার প্রতি নিষ্ঠবান থাকে। আরেকটা থাকে আপনার এক ধরনের ব্যবসায়ী গোষ্ঠী যারাও প্রতিযোগিতার বাইরে থেকে শুধুমাত্র রাজনৈতিক শক্তির সংশ্লেষে থেকে তারা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা নিয়ে থাকে। আর থাকে হলো একটি আমলা গোষ্ঠী
যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে এক ধরনের তাদের ভিতরে উচ্চাসা গড়ে ওঠে, যে উচ্চাসা রাজনৈতিক উচ্চাসাতেও যায়, তারাও রাজনীতিবিদে পরিণত হয় এবং এই লুটপাটের অংশ হিসেবে নিতে চায়। এই যে স্পর্শ, 3 দিক থেকে একসাথে 3 গ্রহ এক হওয়া, সেই ওই রকম এই মুহূর্তে হয়তো নেই। কিন্তু যে সময় বিচ্ছিন্ন উপাদান আছে, ধরুন যারা আগে রাজনীতির সাথে যোগসাজশে ব্যবসা করেছে ইত্যাদি, তাদের তো পূর্ণ বিচার আমরা করি। আমি একটু মাঝখানে বলি, যদি আপনার কথা মাঝখানে কথা বলতে চাচ্ছিলাম না। ধরেন আমরা আগে কি দেখেছি, যে প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমার পিয়নের 400 কোটি টাকা। আবার এখনো আমরা দেখছি যারা উপদেষ্টা তাদের এপিএসদের মানে অভিযোগ প্রমাণিত না হলেও মোটামুটি এক ধরনের তফাৎ তো আপনি একটা দেখলেন, জি প্রধান উপদেষ্টার এপিএস না, আপনি একটা তো তফাৎ দেখলেন। হ্যাঁ, এবং এটা হলো উপদেষ্টার এপিএস। এই যে আমি আপনাকে এইটি বলতে চাচ্ছিলাম যে লুটপাটতন্ত্র যখন হয়, অর্থাৎ কাঠামোটাই তখন হয় একজন ব্যক্তি বিশেষের ইচ্ছা অনিচ্ছা এবং তার কোনো জবাবদিহিতার পুরোটা বাইরে, মানে ইভেন দলীয় জবাবদিহিতারও বাইরের, জনগণের তো বাইরেই এইরকম একটা জিনিস হয়। সেহেতু আপনি এইখানে দেখছেন, আপনি ওইটা আমার হয়ে গেছিল রাজনীতির সবচেয়ে প্রধান, রাষ্ট্রের প্রধান ব্যক্তির কাছে। আপনি এখন সেটা দেখেন না। আপনি সেহেতু এটা সিস্টেম, এইটি কাঠামো, এইটা আমি বলতে চট করে পারছি না। আমি যেটা বলতে পারছি যে আমার এই কাঠামোর ভিতরে অনেক সমস্যা রয়ে গেছে, এই সমস্যা এখনো দূর হয়নি। এই জন্যই সংস্কার দরকার, এই জন্যই নির্বাচন দরকার, এই জন্যই জবাবদিহিতা দরকার, নাগরিকের কণ্ঠস্বর দরকার। নির্বাচন হলেও শেষ হবে না, কারণ তারপরেও নাগরিকদের কণ্ঠস্বর অব্যাহতভাবে তাদের জবাবদিহিতা স্বচ্ছতার ভিতরে রাখতে হবে। সেহেতু অনেকগুলো কাজ একসাথে হবে। বাঙালি যদি মনে করে যে চটজলদি সলিউশন আছে, সময়সীমা আছে, এই নির্বাচনের বটিকা খেলে পরেই বাদবাকি কালকে থেকে এখানে দুধের নহর বয়ে যাবে, তাহলে বাঙালি জাতি কিন্তু হতাশার দিকে এগিয়ে যাবে। আমাদের আরেকটু বাস্তববাদী হতে হবে এই পরিস্থিতিতে, এবং কিভাবে আমরা প্রত্যেকের দায়কে আটকাতে পারবো সেটা। চোরতন্ত্র নেই, চোররা আছে। হ্যাঁ, লুটপাটতন্ত্র নেই, কিন্তু লুটপাট হচ্ছে। তো এই লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে, এইটাকে আটকানোর জন্য শুধু নির্বাচনই যে একমাত্র সমাধান, এটাও আমি মনে করি না। সংস্কার একমাত্র সমাধান, এটাও আমি মনে করি না। কিন্তু এর সাথে সাথে যদি নাগরিক কণ্ঠস্বর, আপনাদের মতো মিডিয়া ইত্যাদির সাথে যুক্ত না হয়, সম্মিলিতভাবে এটাকে করার ব্যাপার, এটার কোনো আশ্চর্য বটিকা নাই। জি, কোনো আশ্চর্য বটিকা নাই, কোনো ট্যাবলেট নাই। নির্বাচন, সংস্কার কোনোটাই আসলে একক ট্যাবলেট হিসেবে কাজ করবে না। নাগরিক কণ্ঠস্বর বজায় রাখতে হবে। রাজনীতিতে বিরতি নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য আছেন। দেবপ্রিয় ভট্টাচার্য, লন্ডন বৈঠকটা নানান দিক থেকে গুরুত্বপূর্ণ, সবার চোখ ছিল, এখনও চোখ আছে ওই বৈঠকের দিকে। যৌথ বিবৃতিতে আমরা এক ধরনের বুঝতে পেরেছি কি আলোচনা হয়েছে, কিন্তু 1.5 ঘন্টার বৈঠকে তো আর ওই 1 পৃষ্ঠার আলোচনা হয়নি, বিশদ আলোচনা, নানান বিষয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। কেউ কেউ বলছে ওই বৈঠকে এক্সিট প্ল্যান নিয়ে কথা হয়েছে। এক্সিট প্ল্যানটা কীরকম, যে বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে এখনকার উপদেষ্টা মণ্ডলী ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, তারা যেন একটা সেফ এক্সিট পান, সেটার ব্যবস্থাও লন্ডন বৈঠকে হয়েছে। এটার কোনো প্রমাণ আমি দিতে পারবো না, এটা একদমই শোনা কথা। আমরা সাংবাদিক মানুষ, নানান জায়গা থেকে তথ্য আসে। এমন কিছু আপনার কানে গিয়েছে? না, আপনার কাছ থেকেই তো কানে এখনই আসছে এটা। দেখুন, আমি আপনাদের বলছিলাম যে শুরুর দিকে, যে বৈঠক তো শুধু বৈঠক না, বৈঠকের সাথে শুধু নির্বাচনের তারিখের ব্যাপার না, এটা আরও অনেক গভীর জিনিস এটা, এবং এটা আরও প্রক্রিয়ার অংশ আছে। এবং আপনাকে আগে আমি বলছিলাম যে নির্বাচনের তারিখে পৌঁছাতে হলে আমাদের কত কিছু পার হয়ে এসে ওখানে পৌঁছাতে হবে। নির্বাচনটা হয়ে গেলেই কি সব শেষ হয়ে যাবে? তো নির্বাচন পরবর্তী কি পরিস্থিতি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব না? এটাই তো স্বাভাবিক। আমার কাছে তো আশ্চর্য লাগবে যদি কেউ বলে যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচন হলে পরে কি হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলেই তো আমি আশ্চর্য হব। আলোচনা হওয়াটাই তো স্বাভাবিক।
এবং সেইটার পরবর্তীতে কিভাবে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং তারপরে শান্তি শৃঙ্খলা কিভাবে রক্ষিত হবে, আমরা একটা নতুন সরকারকে গঠন করা, সংসদ ইত্যাদির বিষয় রয়েছে, সংবিধান সংশোধনের বিষয়ে কেউ আছে, কেউ আবার ওখানে গণভোটের কথা বলেছে বা এটাকে জাতীয় সংসদ ইত্যাদি কি সমস্ত শব্দ ব্যবহার করা হচ্ছে। সেটা এটাই তো স্বাভাবিক। সেটা এটা নিয়ে এত গবেষণা বা এটার ভিতরে এত ষড়যন্ত্র খোঁজার কি আছে? আমি তো এটাই স্বাভাবিক মনে করি। আবার কেন আরও বেশি স্বাভাবিক মনে করি, দেখুন আপনি, যারা ক্ষমতায় আছেন তারা যদি এই ব্যাপারের কিছু ধরনের নিশ্চয়তা চান, এটা তো অস্বাভাবিক না। পৃথিবীর, আমার বাংলাদেশের ইতিহাসে আপনি ফিরে যেয়ে দেখেন, যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা দখল করলেন এবং তারপরে ক্ষমতা পেলেন, যেভাবেই আপনি বলেন, তারপরে যে সংসদটা হলো সেখানে ওনার দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেহেতু ওনার যে সময়কাল ছিল তার বৈধতার ওনার কোনো সমস্যা হয়নি। পঞ্চম সংশোধনী ইত্যাদি ইত্যাদি গেছে। আপনি জাতীয় পার্টির আপনি এরশাদ সাহেবের কথা দেখেন, উনিও যখন সংসদ বানালেন, উনি যে সংসদ হলো ওনার পরের, সেই সংসদে ওনার দলেরই প্রাধান্য ছিল, সেহেতু ওনার কোনো কিন্তু সমস্যা হয়নি বৈধতা ইত্যাদির বিষয়ে। এরপর আপনি যদি 2006 সালের 8-9 সালের নির্বাচনের কথা বলেন, 10 সালে, তখনই যে সংসদ এলো, সেই সংসদও তার পূর্ববর্তী যে তত্ত্বাবধায়ক সরকারের তার অনুগমনেই গেছে। তাহলে ইতিহাস কি বলে যে এই সমস্ত অস্বাভাবিক পরিস্থিতিতে যখন নির্বাচন সরকার থাকে, তার পরবর্তীতে যে পরিস্থিতি হয় সেইগুলি সাধারণত তাদের সাথে একটি পারস্পরিক সমঝোতা বোঝাপড়ার ভিতরেই হয়। এবং সেহেতু এই সরকারও যদি সেটা চিন্তা করে, এটা তো অস্বাভাবিক বিষয় কিছু বলে আমি মনে করি না। এইটার ভিতরে তো আমি অস্বাভাবিকতার কিছু দেখি না। না হলেই আমার কাছে অস্বাভাবিক মনে হবে, কারণ হলো আমি শান্তি শৃঙ্খলার ভিতরে উত্তরণ চাই এবং আমি ওই যে উত্তরণটা হবে সেটাও ন্যায় নীতির ভিত্তিতে সংসদের আইনের ভিতরে হবে। জি, আরেকটা বিষয় খুব পপুলার কোশ্চেন বা কি বলবো, এটা নিয়ে অনেকেই আলোচনা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন এবং এরপর থেকে গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ও সুবিধা নিতে শুরু করেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে, এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ, আমিও শুনেছি, আপনার মতো আমিও শুনেছি এবং আমি শুনে নিঃসন্দেহে মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি। 2-3টে কারণে। এক নম্বর কারণ হলো, প্রথম বিষয় হলো যে আপনারা জানেন যে সেই অর্থে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি আহরণ, ব্যক্তিগত আয় এবং সম্পদ বা সুবিধা বা বৈভব সৃষ্টি করার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা আছে বলে আমি কাছের থেকে দেখে এটা দেখি নাই। সেহেতু এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কথা হয় সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু ব্যক্তি মালিকানার ভিতরে নাই, সামাজিক মালিকানা, সামাজিক ব্যবসা ইত্যাদি হিসেবে বিভিন্ন জিনিস রয়েছে। কিন্তু তারপরেও গ্রামীণ নামটা একটি ওনার নামের সাথে সমার্থক হয়ে গেছে। প্রফেসর ইউনূস এবং গ্রামীণ শব্দটি সমার্থক হয়েছে, সেহেতু গ্রামীণের যা কিছু ভালো মন্দ তার উপরে এসে বর্তায়, সঠিকভাবে হোক বেঠিকভাবে হোক। সেহেতু এই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠানের আলোচনা হচ্ছে, 7-8টি বিভিন্ন ঘটনা উত্থাপন করা হয়, তার কিছু কিন্তু উনি পূর্বে হয়তো চেয়েছিলেন, পাননি, এখন হচ্ছে, আবার নতুন আবার কিছু হচ্ছে। এটা যেমন আপনি যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলেন তাহলে সেটা আগে চেষ্টা হয়েছে, আবার যদি আপনি স্টারলিংকের কথা বলেন তাহলে এখন হয়েছে এটা, তো ইত্যাদির বিষয় রয়েছে। আমার এখানে বক্তব্যটা খুব সহজ, সেটা হলো যে এরকম একটি বিষয় আলোচনাকে যে কোনো সমাজে অগ্রাহ্য করাটা ভালো না। যতই আপনি অগ্রাহ্য করবেন এই আলোচনাগুলি, ততই কিন্তু এগুলির ডালপালা মেলবে এবং এটার ভিতরে যা সত্য না তাও অসত্য একদিন সত্য মানুষ বিশ্বাস করা শুরু করবে। সেহেতু এই ক্ষেত্রে গ্রামীণ যেই ফাউন্ডেশন আছে, গ্রামীণ যেই প্রতিষ্ঠানটি আছে, যেটার প্রফেসর ইউনূসের সোসাইটি আছে, এগুলির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত। এই ব্যাখ্যাটা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছ থেকে আসা উচিত না। এই ব্যাখ্যাটা ওনার প্রেস সচিবের না, কারণ এইটা কোনো রাষ্ট্রীয় ব্যাপার না, এইটা একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের ব্যাপার। সেহেতু ওনার সেই সক্ষমতা, যোগ্যতা এবং সজাগতা আছে বলে আমি বিশ্বাস করি। মানুষের মনে যেন এইরকম ধারণা না হয় যে আমার প্রধান উপদেষ্টা তার স্বার্থের সংঘাত হয় এইরকম কোনো ব্যবসায়িক লেনদেনের ভিতরে ঢুকেছে। আমার স্বার্থটা হলো
প্রধান উপদেষ্টা কোনোভাবেই যেন দুর্বল না হন, যাতে করে আমার একটি সুস্থির উত্তরণের সময়কালে উনি যেন পূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সেই জন্য আমি এই ধরনের আলাপ আলোচনাকে এখনই শেষ করার পক্ষপাতী, এবং এইটাকে শেষ করার গণতান্ত্রিক পদ্ধতি হলো ব্যাখ্যা দেওয়া উচিত ওনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে এইটার ব্যাপারে দুশ্চিন্তা করা উচিত না, ন্যায় নীতির কোনো ব্যাঘাত ঘটেনি। এইটা যদি না দেন তাহলে আবার আমার দুশ্চিন্তা হবে। ছোট করে কিছু বিষয় আপনার কাছে পরিষ্কার হতে চাই, তারপরে আরও কিছু বিষয় আছে আমার। যেমন শেয়ার বাজার আইসিইউর ভিতরে আপনি বলেছেন, কেমন করে আইসিইউতে ঢুকলো, এবং এটা থেকে আসলে আপনি যদি এখন দায়িত্বে থাকতেন, আপনি বলেছেন যে বিদেশ প্রীতি আছে এই সরকারের, নানান দিক থেকে বিদেশি লোকজন এসে, তাহলে দেশে কি লোকের অভাব কিনা, দেশ থেকে কাকে নিতে পারতো, কি হতে পারতো? কারণ বিনিয়োগকারীদের আন্দোলন, পথে তাদের দাঁড়িয়ে থাকা, এগুলো আসলে খুব সুখকর দৃশ্য না। হ্যাঁ, আসলে বর্তমান পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য আমরা সবাই মিলেই দায়ী। সবাই মিলে কেমন দায়ী, আমি এটা দায়িত্ব এড়ানোর জন্য বলছি না। সেটা হলো যে বিচারহীনতার যে সংস্কৃতি আমরা সমাজের ভিতর তৈরি করেছিলাম, এই যে নির্বাচনহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, এই যে চোরতন্ত্রের যে সংস্কৃতি, তার প্রকৃষ্ট প্রমাণ হলো পুঁজিবাজার। আপনার যখন প্রথম আওয়ামী লীগ সরকার আসলো, মানে প্রথম না, মানে দ্বিতীয় ধাপে প্রথম, আপনি 96-97 সালেই তো আপনি সবচেয়ে বড় পুঁজিবাজারের কেলেঙ্কারি হলো না? সেই হিসাব আমি দিয়েছি, কত লক্ষ কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে। আমরা জানতাম কে এই কাজটা করেছে। একই রকমভাবে আপনি 2010-11-12-তে আমরা সেই রকমভাবে কাজ করলাম, কারুর কোনো শাস্তি হয়নি। আমি কিছুদিন আগে পুঁজিবাজারের সংগঠকদের কাছে এই বক্তৃতা করে এসেছি যে ভারতে কিভাবে একটা ওই হর্ষ মেহতার কেসে আপনার 69টা কেস দিয়ে লোকটা শেষ পর্যন্ত জেলে মারা গেছে, আর আমার এখানে এই লোকগুলোর কোনো বিন্দুমাত্র হয়নি। তারা প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রভাবশালী সহায়ক হয়েছে। সেহেতু বিচারহীনতা একটা বড় জিনিস, বিচারহীনতা, এবং সেহেতু সকলেকে দায়িত্ব নিতে হবে। এখানে কেউই ধোয়া তুলসী পাতা না। সেহেতু সেইটা করতে গেলেই এক ধরনের এটার প্রতিবন্ধকতা আসে, পুশব্যাক আসে। এবং এখন এই মুহূর্তে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কথা, অভ্যন্তরীণ বিষয়ের ভিতরের লোকজনও এটার সাথে যুক্ত ছিল, ওটার একজন প্রধান ইতিমধ্যে জেলখানায় আছে। সেহেতু এক ধরনের চেষ্টা চলছে, এবং এবারের বাজেটে যেই সমস্ত অল্প কিছু চিন্তা ভাবনা আছে, সেই অল্প কিছুর একটা হলো পুঁজিবাজার সম্পর্কিত। যেমন একটা হলো যে আপনি যদি নিবন্ধিত হন তাহলে, আর যদি নিবন্ধিত না হন তাহলে আপনি করের ক্ষেত্রে কত ধরনের সুবিধা পাবেন, এইটা যেমন একটা ব্যাংকের পক্ষ থেকে কিভাবে টাকা ওখানে দেওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি মনে করি একটা চিন্তা আছে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু তার চেয়েও বড় জিনিস আমার বুঝতে হবে, সেটা হলো পুঁজিবাজার দিন আনি দিন খাই জায়গা না। দিন আনি মানে আজকে কিনলাম কালকে বিক্রি করলাম, এই ফাটকাবাজির জায়গা এটা না। এটা দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা। এই যে এটা যে দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা, এই কথাটাই আমরা আচরণে ভুলে গেছে। সেহেতু শাস্তি দিতে হবে, সংস্কার করতে হবে, আমাদেরও বোধোদয় হতে হবে এটার ভিতর দিয়ে। আমি এটার কোনো চটজলদি সমাধান দেখি না, এবং আপনার সবচেয়ে কাছের যোগ্য মানুষকে বসিয়ে দিলেও সে ধন্বন্তরীর মতো এটা কিছু করতে পারবে না। একটু এখানে অনেক কায়েমি স্বার্থ আছে, তারাও এটার পিছনে লেগে থাকবে। আমাদের এই ব্যাপারে সাবধান থাকার ব্যাপার আছে, কিন্তু জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে। জি, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে, যে কোনো সময় তা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে, এবং ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এমনটা হলে প্রভাব কি হতে পারে, আমরা এফেক্টেড হব কিনা, এটাও তো একটা টেনশনের জায়গা। এইটা তো আছেই। এটা দেখুন, আমি আপনাকে বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে, এটাতে ইংরেজিতে আমরা বলি এখন ডিসরাপটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ এক ধরনের মানে এইটার অস্বস্তির ভিতরেই উন্নয়নের প্রক্রিয়া চলতে থাকবে। এগুলির সাথে আমাদের অভ্যস্ত হতে হবে। কিছুদিন আগে ট্রাম্প সাহেবের যে সমস্ত আমাদের শুল্ক আরোপ করবো, তখনও আমি এই কথা বলেছি, বিচলিত না হয়ে এগুলি নিয়ে জীবন ধারণ করা আমাদের শিখতে হবে। সেহেতু আমরা যদি গাজাতে এই শিশুগুলোর মৃত্যুকে নিয়ে নির্বিকার থাকতে পারি, তাহলে হরমুজ প্রণালী নিয়েও আপনারা নির্বিকার থাকতে পারবেন। আমি মনে করি তো মানবিক অপরাধ যদি করে থাকি, আমরা গাজার ক্ষেত্রে করেছি, পুরো দেশ জাতি এবং বিশ্ব এটার প্রতি অন্যায় আচরণ করেছে। সেহেতু একটা আমরা অন্যায়ের পৃথিবীর ভিতরে চলছি, যে অন্যায়ের পৃথিবীতে কোনো বহুপাক্ষিক সিদ্ধান্ত নেওয়ার কাঠামো আমার
বিকল হয়ে গেছে, আমার জাতিসংঘ বিকল হয়ে গেছে, আমার কি ইউরোপিয়ান ইউনিয়নও সে কিছু করতে পারে না, এবং অন্যান্য জায়গায় যে সমস্ত আছে আপনি দেখুন আরব বিশ্ব সেই অর্থে আমার গাজার জন্য কিছু করতে পারলো না। তো এইরকম একটা জায়গাতে আমার তৈরি থাকার জন্য আমার মূল জায়গাটা যেটা হলো যে যেই সমস্ত এলাকাতে ভঙ্গুরতা আছে, যেমন আপনার দীর্ঘমেয়াদে তেলের ব্যাপারে চুক্তি করার বিষয় রয়েছে, এটা এলএনজির জন্য যেমন সত্য, তরল তেল আনার ক্ষেত্রেও একই রকমভাবে সত্য। এগুলির ব্যাপারগুলো দীর্ঘমেয়াদে চিন্তা করার ব্যাপার। এটা এমন না কালকে হরমুজ বন্ধ হয়েছে আগামীকাল চিন্তা করব পরশুদিন নিয়ে আসবো, এটা এরকমভাবে হয় না। অর্থাৎ আমাদের কৌশলগত চিন্তার জায়গাটা বড় করতে হবে। আমাদের এখনকার সমস্যাটা হয়ে গেছে কি, এবং এটা আমার অনুষ্ঠানে আপনার সাথে আমার প্রতিও সমালোচনা, আমরা খুব চটজলদি এবং তাৎক্ষণিকতার ভিতরে বসবাস করি, অত্যন্ত চটজলদি এবং তাৎক্ষণিকতার ভিতরে বসবাস করি। আরেকটু যে দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদে চিন্তা করব, কারণ হলো অস্থির সমাজ, অস্থির অর্থনীতি, অস্থির রাজনীতি আমাকে মধ্যমেয়াদে কৌশলগত চিন্তাগুলো করার জন্য সুযোগও দেয় না। আমাদের যেটা বুঝতে হবে এতদিনের 50 বছরের ভিতরে বেশি স্বাধীন জীবনে, যে আমাদের কৌশলগত চিন্তাতে একটু মধ্যমেয়াদী থাকতে হবে, এবং সেই মধ্যমেয়াদী দেশের স্বার্থে আমার জাতীয় ঐক্য লাগবে, এবং সেটাতে আজকে কে ক্ষমতায় কালকে কে ক্ষমতায়, এইটার কারণে আমার ওই জাতীয় ঐক্যের দৃষ্টিভঙ্গিগুলো, আমার নিরাপত্তার সাথে সম্পর্কিত দৃষ্টিভঙ্গিগুলো, উন্নয়নের সাথে দৃষ্টিভঙ্গিগুলো এবং ভূকৌশলগত অবস্থানগত এগুলি যেন সকাল বিকাল পরিবর্তন না হয়। যদি আমার সকাল বিকাল পরিবর্তন হয় তাহলে পৃথিবীর বুকে আমরা নির্ভরশীল সহযোগী হিসেবে চিহ্নিত হব না। এখন যে অস্থিরতা চলছে এটা আমার জন্য একেবারেই গ্রহণযোগ্য মনে হয় না। এই নির্বাচনের ভিত্তিতে ওই অস্থিরতা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় এক ধরনের সংকল্প লাগবে। আমাদের রাজনীতিবিদদের কাছে এই দাবিটা করতে হবে, তোমরা যে যার সাথে প্রতিযোগিতা করো, কিন্তু জাতীয় কতগুলো মৌলিক বিষয়ে আমাদের নিরাপত্তা, উন্নয়ন এবং আমাদের অধিকারের প্রশ্নে আমাদের ঐক্যমত্য লাগবে। এই হরমুজ প্রণালীর আপনার এই ছোট প্রশ্নটির আমি একটা বড় উত্তর দিলাম। জি, নির্বাচনের কথাই যেহেতু বললেন, গত 3টি নির্বাচন নিয়ে নানান ধরনের সমালোচনা আপনি নিজেও করেছেন। আগামী যে নির্বাচনটি হবে, যদিও তারিখ বা সময়সীমা নিয়ে আপনার মধ্যেও আমি কিছুটা দ্বিধা দেখলাম বা এখনো আশ্বস্ত হতে পারছেন না, আগামী যে নির্বাচনটি হবে, মানে গত 3টি নির্বাচনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সেটা অন্তর্ভুক্তিমূলক ছিল না, সকলে অংশগ্রহণ করতে পারেনি, বা অংশগ্রহণ করলেও সেটা লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা হয়, ভবিষ্যতে কখনো সেই নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে কিনা সেটা নিয়ে কি প্রশ্ন উঠবে কিনা? আমার ইচ্ছে করছে এই প্রশ্নটা আপনাকে ফিরিয়ে দিই, যে আপনি কি মনে করেন, তাহলে এটার উত্তর আপনার কাছ থেকে হলে কি হতো। আমি আপনাকে এইভাবে বলি, আওয়ামী লীগ নির্বাচনের শেষ বিচারে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এইটা অনেকখানি নির্ভর করবে যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়াটা কিভাবে শেষ হয়। অর্থাৎ এখন যে সাময়িক ওনাদের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, সেই নিয়ন্ত্রণটা কি পরবর্তী দলীয় হিসাবে ওই নিয়ন্ত্রণটি তুলে নেওয়া হবে কি থাকবে। যদি দলীয় হিসেবে থাকে তাহলে একরকমের পরিস্থিতি, আর যদি দলীয় হিসেবে না থাকে তাহলে দল হিসেবে তাদের আরেক রকমের পরিস্থিতি, এবং সেটা আলোচনা হতেই পারে একটা একরকম। ধরুন যদি দলীয় হিসেবে থেকে যায় এবং একই রকমভাবে ব্যক্তি বিশেষদের যারা অপরাধ করেছেন, গণহত্যা বা নির্বিচারে আমাদের উপরে নির্যাতনের অংশ নিয়েছিলেন, তাদের উপরে যদি বিচার হয়, তারা যদি না পারেন, তাহলে বাদবাকি যে ওই দলের সদস্যরা ছিলেন তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? এইখানেই হলো চ্যালেঞ্জ। সেটা হলো যে যদি আওয়ামী লীগের ব্যক্তিবিশেষরা, দল যদি না থাকে, ব্যক্তি হিসেবে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান বা অন্য কোনো গোষ্ঠী হিসেবে দাঁড়ান, বা যদি কোনো কারণে ওনারা একক মার্কা নিয়ে দাঁড়াতে চান, আমরা তো সকল ডামি নির্বাচন দেখে এসেছি, তো ডামি নির্বাচন কী জিনিস আমরা তো বুঝি, তো ওনারা যদি ডামি নির্বাচন করতে চান তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকার তাদের নিরাপত্তা দেবে কিনা, বা তারা অন্য আর প্রতিযোগীদের মতো সমভাবে নির্বাচনে
অংশগ্রহণ করতে পারবেন কিনা, সেটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। সেহেতু আমার এইটার উত্তরটা হলো যে বিচারিক প্রক্রিয়ার কী ফলাফল আসে সেটার উপর নির্ভর করবে, এবং বিচারিক প্রক্রিয়ার ফলাফলে যদি দল হিসেবে থাকে তখন তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। আর যদি দল হিসেবে থাকতে না পারে তাহলে ব্যক্তি হিসেবে তারা নির্বাচন করবেন কি করবেন না সেটার ব্যাপারে যদি হয় তাহলে তাদের পরিবেশ দিতে হয়। কিন্তু আমি আপনাকে রাজনৈতিক উত্তর দিই একটা, এটা তো টেকনিক্যাল উত্তর। সেটা হলো আপনি যদি পিছনে ফিরে দেখেন, উনি যে নাম নিলাম না, যে তিনটি এরকম মানে সবচেয়ে পচা নির্বাচন করলেন তিনটি, হ্যাঁ, সেই তিনটি নির্বাচনের ফলে শেষে এসে ওনার যে পরিণতি হলো প্রাক্তন প্রধানমন্ত্রীর, এটাকে আপনার বুঝতে হলে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যয় দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। অর্থাৎ ওনাদের যদি অংশগ্রহণমূলক নির্বাচন হতো, যদি বিএনপি ওইকে আশ্বস্ত করে অংশগ্রহণ করে ওনারা সংসদে রাখতে পারতেন এবং তারা বিরোধী দলের প্রকৃত ভূমিকা পালন করতে পারতেন, এমনকি হয়তো ক্ষমতাসীন দলও হতে পারতেন, এবং একই রকমভাবে জাতীয় পার্টিকে এরকমভাবে যে ভূমিকা ওনারা রাখলেন সেই ভূমিকার চেয়ে আরও বেশি প্রত্যাশিত জোরদার ভূমিকা ওনারা যদি রাখতেন, অথবা জামাতে ইসলামের মতো দলকে যদি ওনারা মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিতেন, তাহলে হয়তো ওনার এই পরিণতি হতো না। কারণ হলো তখন আমরা রাজনীতির সমস্ত আলোচনাকে আমরা সংসদ কেন্দ্রিক করে মূলধারাতে নিয়মের ভিতরে নিয়ে আসার সুযোগ করে দিন। সেহেতু কেউ যদি মনে করেন যে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রেখে উপকৃত হবেও, তাদের মতো গর্ধব আর কেউ নাই। কারণ হলো শেষ বিচারে আপনি নির্বাচনের একটা প্রক্রিয়ার ভিতরে তার সাথে যদি যুক্ত না থাকেন, তাহলে সে প্রতি মুহূর্তে আপনাকে ফেলে দেওয়ার জন্য সে অন্য কোনো পদ্ধতি খোঁজার চেষ্টা করবে, যেটা আপনার জন্য কোনো সময় উপকারী হবে না। হয় সে অভ্যুত্থান করবে উর্দিপরাদের দিয়ে, নহলে সে এই যুবশ্রেণী যেভাবে আমার জেগে উঠে অভ্যুত্থান করেছে সেটার ভিতরে করবে। সেহেতু সাধারণভাবে আমার বুদ্ধিতে বলে যে রাজনৈতিক যত দ্বন্দ্ব সবগুলোকে আপনি ভিতরে নেন। আপনি যত বেশি নীলকণ্ঠ হতে পারবেন এই বিষ পান করার মাধ্যমে সংসদকে, তত বেশি সংসদ কার্যকরী হবে, তত বেশি টেকসই হবে, এবং তত বেশি এটা জনগণের সম্পৃক্ত হবে। সেহেতু আমি কিন্তু বড়ভাবে দেখি রাজনৈতিক পরিসরে যে কিভাবে আমি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ভিতরে যাব। যেই ভুলগুলো আমরা 2008, 20, 24 এগুলিতে করে এসেছি, সেই ভুলটি যেন আমরা আবার না করি। জি, অনুষ্ঠান শেষের দিকে আপনার দিক থেকে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি। না, আমার দিক থেকে যেটা বলার ব্যাপার নিকোল, যে সেটা হলো যে এটা তো ইংরেজিতে হলো ইটস অ্যান এক্সাইটিং টাইম। বাংলাদেশের জন্য এটা খুবই একটা জাতি গঠনের প্রক্রিয়ার একটা অত্যন্ত মহেন্দ্রক্ষণে আমরা বসবাস করছি। আমাদের যে যার দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের এখন এই মুহূর্তে নির্বাচনের কথা হচ্ছে। তিনটি বিষয়কে ঘুরপাক খাচ্ছে লোকজনের মনের ভিতরে: নির্বাচন, আপনার বিচার, আর হলো সংস্কার। কিন্তু আমি আজকে সন্ধ্যায় আপনাদের কাছে বলতে চাই, আমার মনের ভিতরে চতুর্থ একটি বিষয় সাম্প্রতিককালে খুব বড়ভাবে ভর করেছে। সেটা হলো অধিকার এবং নিরাপত্তা। কিছু কিছু লোক যেভাবে নৈতিক খবরদারি করছে, কিছু কিছু লোক যেভাবে নারী জাতির উপর এইভাবে এক ধরনের তাদের মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছু কিছু লোক কিভাবে আমাদের যে আদিবাসী সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু বা অন্যদের প্রতি আচরণের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে হলো সমস্যা করছে। আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং সংগ্রামের সাথে যুক্ত বিভিন্ন প্রতীক এবং বিভিন্ন ধরনের আমার যে সমস্ত স্থাপনা আছে তার উপর আক্রমণ করছেন। তার উপর সেইগুলোকে রক্ষা করার, সুরক্ষা করার ক্ষেত্রে আমি আমার সরকারের যথেষ্ট আগ্রহ, উদ্যোগ বা কার্যকারিতা দেখি না। সেই জন্য আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি নির্বাচন চাই, কিন্তু সেইটা তিনটে চাইতে গিয়ে আমি যেন আমার অধিকার এবং আমার নিরাপত্তা যেন আমি এটা সংশয়ে না ফেলি, এইটা কম বিষয় না। আমি সেইটাই আজকে সন্ধ্যায় আপনার মাধ্যমে পৌঁছাতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।